শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন বর্ধমান টিভির অনলাইন ক্লাসরুম। আমি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত। আজকের বিষয় হচ্ছে প্রকল্প। যে প্রকল্পটা বর্তমান জাতীয় শিক্ষানীতির প্রধান বিষয়বস্তু, হাতে কলমে শিক্ষা, তার জন্য 5 থেকে 12 বা তারও মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট এবং পিএইচডির ক্ষেত্রে এটি কাজে লাগবে। তো আজকে প্রকল্প কিভাবে তৈরি করতে হয় তার টেকনিক্যাল দিকটা আমি আজকে বলবো। তো যে কোনো প্রকল্প, যার ইংরেজি নাম হচ্ছে প্রজেক্ট, তো প্রকল্পের একটা টাইটেল বা বাংলাতে বলে শিরোনাম থাকে। টাইটেল বা শিরোনাম, এবং শিরোনাম অর্থাৎ তার একটা যে টাইটেল হলো। তো এই প্রকল্পটা কেন আমরা করছি, কেন এর প্রয়োজন পড়লো, এটা করে কি লাভ, বা এটা নিয়ে কেউ কিছু করেছে কিনা, সেই জন্য প্রত্যেক প্রকল্পের একটা ভূমিকা থাকে। অর্থাৎ এটাকে একটু বড় হয়ে তোমরা শিখবে ব্যাকগ্রাউন্ডস, যেটা লিটারেচার সার্ভে করে এটা লিখতে হয়। এবং প্রত্যেক প্রকল্পের একটা উদ্দেশ্য থাকে, বা এইমস এন্ড অবজেক্টিভস ইংরেজিতে, এর উদ্দেশ্য। কেন প্রকল্পটা আমি করব সেটা এই টাইটেলের উপর নির্ভর করে তার উদ্দেশ্যগুলো লিখতে হবে। এবার হচ্ছে প্রকল্পটা করার জন্য আমাকে কি করতে হবে না, মাথায় আমাকে সেটা পরিকল্পনা করতে হবে। তো প্রকল্পটা করার জন্য আমাকে পরিকল্পনা একটা করতে হবে, বা প্ল্যান। উদ্দেশ্য হচ্ছে এইমস এন্ড অবজেক্টিভস, ভূমিকা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো প্ল্যান করার পর কিভাবে করব, কাদের নিয়ে করব, এইগুলো কি কি নিয়ে করব, তার জন্য পরিকল্পনা করার পর এটা হচ্ছে কি লাগবে, মেটেরিয়ালস অ্যান্ড মেথডস ইংরেজিতে বলে, বা বাংলাতে বলছে কর্মপদ্ধতি, কিভাবে করব। ইংরেজিতে বলে মেটেরিয়ালস অ্যান্ড মেথডস। তো কর্মপদ্ধতি আমরা একা করব না দলগতভাবে করব, সেটা আমরা ঠিক করব। বিভিন্ন কর্মপদ্ধতি করার পর আমরা হচ্ছে ওর মধ্যে আছে ডেটা কালেকশন, অর্থাৎ কর্মপদ্ধতির মধ্যে আমরা কাজটা কিভাবে করব সাজিয়ে গুছিয়ে সেগুলো লিখব, এবং অসংখ্য ডেটা আমরা কালেকশন করব। তার মানে হচ্ছে কর্মপদ্ধতির মধ্যে তথ্য বিশ্লেষণ। ডেটাগুলো নিয়ে কি করবো না, অ্যানালিসিস করব, ইন্টারাকশন করব, আলোচনা করব যে ডেটাগুলো পেলাম, এইগুলো ঠিক পেলাম কিনা, এইগুলো নিয়ে কি হতে পারে। এই তথ্য বিশ্লেষণ করে আমরা একটা কি করব না, একটা সিদ্ধান্তে পৌঁছাবো, বা ইংরেজিতে বলে কনক্লুশন। সিদ্ধান্তে পৌঁছাবো। সিদ্ধান্তে পৌঁছাবার পর এটা আমি এই প্রকল্পটা করতে গিয়ে কি কি সাহায্য নিয়েছিলাম, তাদেরকে কাদের সাহায্য নিয়েছিলাম, তার জন্য একটা অ্যাকনলেজমেন্ট করতে হবে, বা কৃতজ্ঞতা স্বীকার। এটা কৃতজ্ঞতা স্বীকার, ইংরেজিতে বলে অ্যাকনলেজমেন্ট। যে আমি কার কাজ নিয়েছিলাম, আমি স্যারের নিয়েছিলাম, স্যার ছাড়া আমি কমিউনিটি নিয়ে যদি কাজ করি কমিউনিটির কারো নিয়েছিলাম কিনা, বাবা মায়ের নিয়েছিলাম কিনা, আর কোনো বিশেষ কোনো ব্যক্তি নিয়েছিলাম কিনা, কোনো লাইব্রেরি নিয়েছিলাম কিনা, সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে। কৃতজ্ঞতা স্বীকারের পর হচ্ছে যে সাহায্যগুলো নিয়েছিলাম, হয়তো কোনো লাইব্রেরিতে গেছি, কোনো বই নিয়েছি,
কোনো ইউনিভার্সিটিতে গেছি, সেখানে জার্নাল দিয়েছি, তো সেখানে এই কৃতজ্ঞতা স্বীকারের পর তথ্য সূত্র, ইংরেজিতে বলে রেফারেন্সেস, তথ্যসূত্র, যে কি কি বই থেকে হলে বইয়ের নাম লিখতে হবে, তথ্য যদি জার্নাল হয় জার্নালের নির্দিষ্ট নাম লিখতে হবে কোন পাতায়। এটা এবার যদি প্রকল্প করতে গিয়ে কোনো আমরা অসুবিধার সম্মুখীন হই, তাহলে আমরা এই কৃতজ্ঞতা স্বীকারের আগে সিদ্ধান্তের পর কোনো অসুবিধা ফিল করেছি কিনা সেখানে আমরা এখানে লিখতে পারি, জানাতে পারি যে এই প্রকল্পের করতে গিয়ে এই সমস্ত সীমাবদ্ধতা বা লিমিটেশন, কি কি অসুবিধা হয়েছে এখানে একটা পয়েন্ট করতে পারি। আবার প্রকল্পটা যদি দেখি যে খুব ভালো, যে আরো কাজ আমার বাকি থেকে গেল, তাহলে আমরা এখানে সিদ্ধান্ত কনক্লুশনের পর আমরা ফিউচার প্ল্যান দিতে পারি, যে আমি তো এই পর্যন্ত প্রকল্পটা করলাম, প্রকল্পটা আমার পরবর্তী যারা কাজ করবে যদি এটা ইনোভেটিভ হয়, যদি একটা উদ্ভাবনী শক্তি সম্পর্ক যদি প্রকল্প হয়, তাহলে তার একটা ফিউচার প্ল্যান থাকবে বা ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা আমরা ভবিষ্যতে কি কি কাজ করতে পারে বা এটা সমাজের এই উপকৃত হতে পারে, এই নিয়ে বলতে পারি। তো এইটা হচ্ছে একটা যে কোনো সাবজেক্টে, কি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, যে কোনো সাবজেক্টের একটা হচ্ছে প্রকল্পের টেকনিক্যাল মোটামুটি একটা দিক। তো সাপোজ আমি এখানে যেহেতু বর্ধমানে আছি, বর্ধমান আমাদের এগ্রিকালচার ফিল্ড, আমাদের যেমন কাঞ্চননগর রয়েছে, আমি কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক, ওখানে যেমন একটা ব্রিটিশ আমলের বাঁকা সাইফোন আছে, যেটা একটা প্রাচীন, যখন দামোদরে বন্যা হতো, সেখানে প্লেগ, ম্যালেরিয়া হতো, সেখানে জল খাওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গায় জলা জায়গা ছিল, যেটা দামোদর থেকে আসতো। তার ক্লাস 8-এর ছাত্রদের আমি যেমন কাজ দিয়েছিলাম একটা প্রকল্প, যে তোমরা জোনাকির উপর কাজ করো, তাহলে এখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে না এলাকার মধ্যে কাঞ্চননগরের জোনাকি পর্যবেক্ষণ, জোনাকি পর্যবেক্ষণ। তো জোনাকি তোমরা দেখেছো, এখন যদিও দুর্ভাগ্য আমাদের, আমরা ছোট অবস্থায় প্রচুর জোনাকি ঘুরে বেড়াতে দেখতাম। জোনাকি হচ্ছে একটা ইনসেক্ট বা পোকামাকড়, যেটা অনেকটা এরকম দেখতে, হ্যাঁ, যার এমনি সুন্দর যখন থাকে এরকম ডানা খোলে, হ্যাঁ, এরকম দেখতে, এবং এর পেছনে কি আছে না লাইট আছে, যেটা বায়োলুমিনেসেন্স বা বায়োলজিক্যাল লাইট বলে, যেটা এরকম করে জ্বলে টিং করে, জোনাকির আলো। আগে আমাদের হাতে ধরতাম, আমরা দেখতাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য এই যে আর্টিফিশিয়াল লাইট, কৃত্রিম আলোগুলো কি করছে না, এই জোনাকির পপুলেশনটা কমিয়ে দিচ্ছে। তো ক্লাস 8-এর স্টুডেন্টদের দুটি স্টুডেন্ট আমি এই শিশু বিজ্ঞান কংগ্রেসের জন্য ডাকলাম, যে তোমরা কি প্রজেক্ট করবে। যে স্যার অনেক তো আমরা প্রজেক্ট আছে, তো এখানে আমরা যদি কোনো জীবজন্তু নিয়ে বা জোনাকি নিয়ে যদি কাজ করি, আমরা ভেরি গুড, মানে জোনাকি নিয়ে তোমরা কি করবে। বললো যে স্যার এই বর্তমান লাইটের জন্য জোনাকি খুব শেষ হয়ে যাচ্ছে, জোনাকি তো আমরা দেখতেই পাচ্ছি না, জোনাকি নিয়ে আমরা খেলতে পাচ্ছি না, জোনাকির যে বিভিন্ন দাদুদের কাছে শুনছি সেগুলো আর হচ্ছে না, জোনাকি নিয়ে আমরা এই কারণে ভূমিকা, তারা বললো নিজের মতো করে, আমি তাদের ভাষাটাই বলছি। আলাম তাহলে তোমাদের উদ্দেশ্যটা কি? তারা ইন্ট্রোডাকশন বললো একটা নিজের মতো করে। উদ্দেশ্যটা কি না, বললো যে আমরা কাঞ্চননগরের বিভিন্ন যে পাড়াগুলো আছে, প্রত্যেক পাড়ায় আমাদের স্টুডেন্ট আছে, সায়রাপাড়া, ইদিলপুর, ফকিরপুর, এরকম উদয়পল্লী, প্রত্যেক পাড়ায় আমাদের স্কুলের বিভিন্ন ক্লাসের স্টুডেন্ট আছে। তো আমরা কি করবো না, আমরা তো দুজনের টিম লিডার, একজন টিম মেম্বার, আমাদের আন্ডারে প্রতি ক্লাসে পাড়া অনুযায়ী আমরা সেখানে একটা করে ক্যাপ্টেন করে দেবো। 10 জন স্টুডেন্ট থাকলে, যে কর্ম পরিকল্পনার কথা বলছি, পরিকল্পনাটা তারা নিজেরা করছে না, একটা করে টিম তৈরি করে দেবো। টিম করার পর তারা 3বার জোনাকি দেখবে, একটা হচ্ছে পড়তে বসার আগে, একটা পড়ার মাঝে ইন্টারাকশনে, আর একটা হচ্ছে পড়ার পর বা রাত্রের যে ডিনার খাওয়া দাওয়ার আগে একবার জোনাকি দেখে নেবে। তো পরিকল্পনা আমরা ভেরি গুড, আনলাম, এতে কি সব ছেলে? বললো না, এখানে আমরা সব ছেলে মেয়েদেরকে ইনভলভ করব। এতে কি হবে না, আমরা একসঙ্গে সমস্ত ছেলে মেয়ের রেজাল্ট গুলো আমরা পেয়ে যাব। তাহলে কিভাবে কাজটা করবে?
তো ওরা গ্রুপে ভাগ করলো, বিভিন্ন কর্মপদ্ধতি বা মেটেরিয়ালস মেথড বিভিন্নভাবে তারা ভাগ করলো কোন গ্রুপ কি করবে এবং ওরা কি কি অবজার্ভ করবে না। ওরা নিজেরাই বললো স্যার শুধু তো জোনাকি না, জোনাকি স্যার কিছু দল বেঁধে থাকে, কিছু একটা দুটো কি চারটে উড়ে যায়, এবং শুধু যে আমরা হলুদ রঙের জোনাকি দেখি আলো তাই নয়, আমরা কিছু কমলা দেখতে পাই, কিছু কিছু ছেলেমেয়েরা নিজেরাই ওদের বললো যে কিছু কিছু নীল রঙেরও জোনাকি এখানে কিন্তু দেখতে পাই, জানি না ওগুলো জোনাকি কিনা। এবং এটার জন্য কি কি লাগবে, অর্থাৎ মেটেরিয়ালস কি কি লাগবে না, বললো স্যার খাতা পেন তো লাগবে, পেন্সিল লাগবে, মোবাইল লাগবে। না মোবাইল কি লাগবে কাজে, বললো না স্যার জোনাকি উঠলে তো আমরা ছবি তুলতে পারবো, না রাত্রে ছবি আসবে, স্যার লাইটটা তো আসবে, হ্যাঁ ভেরি গুড, তো মোবাইল লাগবে। ভালো যদি ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা বড়দের সাহায্য নিতে পারে। তো ওরা সমস্ত এরকম সব স্টুডেন্টদের কাজ দিল এবং তারা তথ্যগুলো সব জোগাড় করলো এবং তারা টোটাল এই কাজটা করার জন্য তারা এই ইরিপুরের যে বাংলো রয়েছে ওখানে ইরিগেশন রয়েছে, সেখানে তারা কাজটা করার জন্য কত তাপমাত্রা, বৃষ্টি হচ্ছে কিনা সমস্ত ওই স্টুডেন্টরা ইদিলপুরের ছেলে মেয়েদের নিয়ে সমস্ত ডেটাগুলো তারা নিল। নেওয়ার পর তারা সবাই মিলে বসলো এবং ডেটাগুলো লিখলো একটা খাতার মধ্যে, চটি খাতা যেটাকে বলে প্রজেক্টের জন্য লগ। তো যারা এইরকম প্রকল্প করছো, যদি সত্যিকারের ভালো প্রকল্প করতে হয় একটা লগ বুক করতে হবে, তাতে ডেট দিতে হবে, ডেট দিয়ে কি কি তারা দেখছে, কি করছে না করছে সেগুলো তারা টোটাল লিখল। এরপর যেটা তথ্যগুলো সমস্ত সংগ্রহ করলো গোটা পাড়া জুড়ে বিভিন্ন জায়গা ধরে, তো ওরা মূলত 5টা অঞ্চলে ভাগ করেছিল। একটা করেছিল দামোদর যে রয়েছে, দামোদরের ধার হলো, ওরাই বলেছিল যে না 5টা আমরা জোনে ভাগ করি। স্থলভাগ অর্থাৎ কাঞ্চননগর যে এলাকা রয়েছে তার মধ্যে গাছপালা রয়েছে, সেই স্থলভাগের অঞ্চলগুলো। তারপরে কি না তাদের জলভাগ, স্থল এবং জলের মাঝামাঝি যে অঞ্চলগুলো জলভাগ অঞ্চল নিয়েছিল। কাঞ্চননগরে ওখানে বাঁকা ক্যানেল আছে, একটা নদী, যেটা বাঁকা নদীটাও শহরাঞ্চলে ঢুকছে, সেই জায়গাটা নিয়েছিল। আর নিয়েছিল বাঁকা সাইফনটা। এবং তারা নিজেদের মতো করে পর্যবেক্ষণ করার পর তারা সেগুলো তথ্যগুলোকে সব একসঙ্গে বসে সমস্ত ক্লাসের তথ্যগুলো নিল এবং ছোট ছোট ছেলেমেয়েরা 5, 6 থেকে শুরু করে ওরা 11, 12 পর্যন্ত নিয়েছিল। তো আমরা ভাবি যে ছেলেমেয়েরা কিছু বোঝে না, কিন্তু তা কিন্তু নয়। তারা সুন্দর করে বর্ণনা দিয়েছে যে একটি জোনাকি আর একটি জোনাকির পেছনে সুন্দরভাবে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ 10 সেকেন্ড মতো উঠছে, তারা বলছে 10 সেকেন্ড মতো উঠছে আবার বসে পড়ছে। তো এইরকম একটা জোনাকি কিন্তু সব সময় উঠছে না, ওদের মধ্যে যে কিছু জোনাকি দল বেঁধে উঠছে। ওরা বলছে যে কি টর্চ লাইট জ্বালালে জোনাকিগুলো চুপ করে যাচ্ছে। তো বিভিন্ন ধরনের তথ্য তারা দেখেছে, সরাসরি অবজার্ভ করেছে বা দেখেছে এবং সেগুলো তারা লিপিবদ্ধ করেছে। এবং তাই নয়, বাঁকা সাইফনের জলটা আমি ওদের বলেছিলাম ঠিক আছে, জোনাকি মূলত ওদের কিছু কিছু তথ্য বলেছিলাম যে জোনাকি তো ডিম পাড়ে ঠিক ওই ঘাস আর জলাশয়, মানে মাটি এবং জলের ওই রকম ঘাস জাতীয় ওই জায়গাটাতে, তো তোমরা সেটা নজর দেবে। তো ওরা এসে বললো স্যার জোনাকি জানেন স্যার পচা জিনিস খায়, তার মানে পাক বা ধারের যে ভিজে মাটি সেখানে জোনাকি বেশি রয়েছে এবং সেখানে জলের মধ্যে লার্ভাগুলো বা শুককিট সেগুলো রয়েছে, সেগুলো থেকে জোনাকি তৈরি হয়, দিনের বেলায় পাতার উল্টো দিকে থাকে। তো এই সমস্ত অসংখ্য তথ্য বাচ্চা ছেলেমেয়েরা কিন্তু দিতে পারলো। তার মানে প্রজেক্টের যে কর্মপদ্ধতির মধ্যে তথ্য বিশ্লেষণ, ওরা কিন্তু নিজেরাই বিশ্লেষণ করে 5টা এলাকায় যে রয়েছে, তো সব এলাকাগুলো দেখে বললো একমাত্র বাঁকা সাইফনে এবং দামোদরের ধারে যে গাছপালা রয়েছে তাতে দল বেঁধে ঝাঁকে ঝাঁকে জোনাকি থাকে এবং রাত্রে যখন যাই আমরা দূর থেকে যখন দেখি গাছগুলো মনে হচ্ছে ক্রিসমাস ট্রির মতো লাগছে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যখন কাছে যাই, লাইট রাস্তা দেখে সাপের ভয়ে যখন আমরা নিচে লাইট মারছি, তখন কিন্তু জোনাকিগুলো কোথায় চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তো
এই অসুবিধা আছে, দূর থেকে ছবি তুলেছে কিন্তু ছবি খুব একটা ভালো আসেনি। তো সমস্ত তথ্যগুলো ওরা নিয়ে আলোচনা করে কি করলো না, একটা বললো তথ্য বিশ্লেষণের জন্য একটা টেবিল করলো। টেবিল বলতে যে কোনো কাজ করার জন্য টেবিল যেমন রয়েছে এরকম টেবিল নয়, এই টেবিলটাও বসার টেবিল, কিন্তু সেখানে একটা এরকম মাপ দেওয়া থাকে। এখানে প্রথম অঞ্চল, কোন কোন অঞ্চলে তারা জোনাকি করেছিল। তো জোনাকি 5টা অঞ্চলে এরকম ভাগ করেছিল ওরা। না, একটা দামোদরের দুধার, বেস অফ দ্য দামোদর রিভার। কাঞ্চননগরের স্থলভাগ, যত স্থলভাগ রয়েছে সেখানে একটা ভাগ সেখানে লিখলো। 3 হচ্ছে জলভাগ, যে পুকুর এবং ল্যান্ড, সেই ভাগটা। আর হচ্ছে বাঁকা সাইফোন, আর একটা কটা হলো 1 2 3 4, আর একটা হচ্ছে বাঁকা সাইফোন, লাস্টে হচ্ছে বাঁকা সাইফোন। তো এটা বিভিন্ন অঞ্চলের নামগুলো লিখলো। এবার ডেটার ক্ষেত্রে কি করলো না, ঠিক আছে, সেটা ওরা সময় দিয়ে ভাগ করলো। এখানে আবার 3টে ভাগ করে নিল। না, একটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 6:30, এটা করলো ওরা 8:30 থেকে 9টা, আর এটা 9টার পর 10টা থেকে 10:30 করলো, মানে খাওয়ার পর বা পড়া শেষ করার পর। এইভাবে সময় ভাগ করলো। এবার হচ্ছে জোনাকির আরেকটা করলো, কিভাবে দেখেছে, দলবদ্ধ, দল বেঁধে, না একা একা 2জন করে রয়েছে, জোনাকির সংখ্যা, অর্থাৎ সংখ্যা একটা করলো। তো এখানে যেমন এইগুলোতে দামোদরের ধারে ওরা দল বেঁধে বেশি জোনাকি দেখতে পেয়েছে, সেগুলো লিপিবদ্ধ করলো। আর পেয়েছে তার থেকে এই বাঁকা সাইফোনে, যেটা শেষ ইয়েতে লিখেছি, সেখানে করেছে। বাকি এখানে জল এবং স্থলের যে সংযোগ স্থল, সেখানে দেখতে পেয়েছি, কিন্তু কম দেখতে পেয়েছে স্থলভাগে, এটা লিখলো। এরপর তারা জোনাকির কালার মানে রং, কি কি রঙের দেখতে পেল। বেশিরভাগই রঙকে আবার 3টে ভাগে ভাগ করলো। হলুদ জোনাকি বেশি, তারা সেটা সব জায়গায় দেখলো। এরপর কমলা জোনাকি কিছু দেখতে পেয়েছে, আর কিছু কিছু জায়গায় ওরা বললো নীল জোনাকি, কিন্তু আমিও ঠিক জানি না, আমার কাছে নিয়ে এলো যখন, আমিও ঠিক জানি না নীল জোনাকি হয় কিনা, নীল আরো। বললাম ঠিক আছে, এটা তোমরা যা পেয়েছো সেগুলো ওরা একসঙ্গে সব যে গড় করলো, গড় বলতে যদি 10টা পায়, এই 20টা পায়, 20 দিয়ে যোগ করে আমরা ভাগ করছি কটা অঞ্চল, এইভাবে গড় লিখলো। এরপর হচ্ছে জোনাকিদের যে দিনের রবিবার আমি ওদের কাজ দিয়েছিলাম, যে তোমরা রবিবার অন্তত এই জোনাকিরা জলে থাকছে কিনা ছুটির দিন, সেটা তোমরা অবজার্ভ করবে। তো লার্ভা পর্যবেক্ষণ বা বিশেষ রবিবারের একটা কাজ, রবিবার ওরা কি কি অবজার্ভ করলো না, রবিবার ওরা বললো যে বাঁকা সাইফোনে অনেক এরকম জোনাকির লার্ভা আছে, তারা দেখছি মরা ব্যাঙ খেয়েছে, এবং সুন্দর একটা মানে ছবিও তুলে নিয়ে এলো, এবং বললো স্যার জোনাকিগুলো ওরা ছোট ছোট ঘাস বা ছোট পাতার উল্টো দিকে ওরা দিনের বেলায় লুকিয়ে থাকে। তো বাঁকা সাইফোনে দেখতে পেল বিভিন্ন ব্যাঙ খাচ্ছে, মরা মাছ খাচ্ছে, এবং পচা জিনিস খাচ্ছে, এটা বাঁকা সাইফোনের যেহেতু পরিষ্কার জলে ওরা দেখতে পেল। এইগুলোতে কাদা দামোদরের যে বেশ, সেখানেও দেখতে পেল, পুকুরেও কিছু কিছু দেখতে পেল। এই অবজারভেশনগুলো তারা লিখলো রবিবারে কি কি কাজ দেখতে পেল। এইভাবে জোনাকির টোটাল যে বিষয়, এবং সব থেকে কোথায় জোনাকি একসঙ্গে দেখলো না দেখলো, তো সংখ্যার বিচারে জোনাকি এখানে দেখতে পেল। আর লাস্টে করলো তাদের বিহেভিয়ার বা জোনাকির যে ড্যান্স, জোনাকি ওই যে বললো 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ড তারা নাচছে সুন্দরভাবে, হয়তো এইরকম ভাবে গিয়ে ঘুরে গিয়ে কোনো জায়গায় বসছে। তো সেগুলো ওরা বললো স্যার ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই রকম এরা কিছুটা ঘুরছে, ঘুরে কোনো গাছের পাতায় ওরা বসে যাচ্ছে, তারপরে আবার কিছুক্ষণ পর তারা আবার উঠছে। এই যে বিষয়গুলো তারা মানে দেখলো, এবং এগুলোকে টেবিল আকারে তারা দিল। এবং এছাড়াও আমরা এটাকে যারা উঁচু ক্লাসে রয়েছে বার্ড ডায়াগ্রাম করতে পারো। তো তথ্যগুলো লিপিবদ্ধ করার পর তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণে সব থেকে ওরা নিজেরাই বললো তাহলে কাঞ্চননগরের স্থলভাগে কেন জোনাকি কম। বললো না স্যার, বিভিন্ন কৃত্রিম আলো রয়েছে, বিশেষ করে আমাদের যে
ডিজিটাল আলোগুলো, চায়নার যে লাইট, সেই লাইটে জোনাকিদের আকর্ষণ বেশি হওয়ার জন্য ওরা যে একজন আরেকজনকে দুজন করে যে ঘোরে, ওরা কিন্তু এটা বলছে যে জোনাকিরা একা একা থাকে না, অন্তত দুজন করে থাকে, ওরা যে পেছনে ঘুরছে, এরা দিকভ্রষ্ট হচ্ছে এবং এদের মেটিং বা ওদের সংখ্যাটা কোনোভাবেই এরা বাড়াতে পারছে না। এইটাই হচ্ছে প্রধান কারণ, যে তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তাদের যে জনসংখ্যা বা সংখ্যাটা কোনোভাবেই জোনাকিটা বাড়াতে পারছে না। এটা স্টুডেন্টরাই কিন্তু আমরা তাহলে বাঁকাসাই ফোনে এবং দামোদরের যে বেশ, ওখানে বেশি কেন? বললো না, বাঁকাসাই ফোন এবং দামোদরের বেশি কোনো আলো নেই। 2 নম্বর হচ্ছে ওখানে যে ঘাস, লম্বা লম্বা ঘাস এবং গাছগুলো রয়েছে, ওদের থাকার জন্য একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ সেখানে রয়েছে, সেই জন্য জোনাকির সংখ্যাটা বেশি। এবং ওদের মধ্যে যে এই যে বিভিন্ন বাঁকাসাই ফোনের যে জীবজন্তু, মরা পচা যেগুলো, সেগুলো ওরা খুব সহজে খেতে পাচ্ছে। এর কারণে এই দুটো জায়গায় জোনাকির সংখ্যাটা বেশি। আর তার এই দুটো সংখ্যায় বাকি পুকুরেও তো জল আছে, কাদা আছে, সবই আছে, সংখ্যাটা কম কেন? না পুকুর বা ইয়েতে আমরা কি করছি, না মানুষের দ্বারা মাছ ধরছি, এরা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, চান করছে, পুকুরে হয়তো কোনো কিছু কাছাকাছি করছি, এই জন্য পুকুরের ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে ওই জন্য জোনাকিটা কম। এটা কিন্তু ছোট ছোট ছাত্র ছাত্রী, এটা আমার কথা নয়, আমি আজকে তাদের যে প্রকল্প বা প্রজেক্ট, একটা লাইভ প্রজেক্ট শিশু বিজ্ঞানের জন্য এবারে 2024-এর জন্য তারা তৈরি করেছে, সেই প্রজেক্টটা সম্পর্কে আমি বলছি। তাহলে এই যে যা যা পেলো, তারা তথ্য বিশ্লেষণ করার পর তাতে এতে কি লাভ হলো? তখন স্টুডেন্টরা বলছে, স্যার এখানে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে জোনাকি পর্যবেক্ষণ, কোথায় জোনাকি আছে? ওরা বললো কাঞ্চননগর একটা প্রাচীন জায়গা, এখানে 1903 সালেই কিছুটা ওয়েবসাইটের, বর্ধমান রাজ ওয়েবসাইটের ওরা নিজেরাই গুগল গেটে সাহায্য নিয়েছে, যেখানে 1903 সালে 380টা মতো মন্দির ছিল, তার মধ্যে 80টা দুর্গাপুজো হতো, এখনো দুর্গাপুজো হয়, কোনোভাবে চলছে। তার মানে এছাড়াও প্রত্যেকে বর্ধমানে জানে কঙ্কালেশ্বর কালীবাড়ি একটা হেরিটেজ মন্দির, এখানে বিষ্ণু মন্দির রয়েছে, সেগুলো টোটাল দিয়ে এটা একটা দিনের বেলা ট্যুরিজম, দেশ দেশান্তর থেকে কাঞ্চননগরে আসে এখানে ট্যুরিস্ট স্পট হিসাবে থাকার জন্য। তো তারা বললো, স্যার আমরা দিনের বেলায় ট্যুরিস্ট ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমরা নাইট ট্যুরিজম, অর্থাৎ ভারতবর্ষের কোথাও কি রাত্রের ট্যুরিজম বা রাত্রের যে আমরা দর্শন স্থান কোথাও কি রয়েছে, যেটা আমরা প্রকৃতিকে দেখব, যেখানে বসে বসে আমরা একটা নির্দিষ্ট জায়গায় চুপচাপ বসে বসে দেখব যে ক্রিসমাস ট্রির মতো গাছে অসংখ্য জোনাকির আলো রয়েছে। ভেরি গুড, ঠিক। তাহলে এতে কি হবে? এতে লাভটা কি হবে স্যার? কি লাভ হবে? তারা বললো যে দেখুন স্যার, দিনের বেলায় তো আসছে, তাহলে আমাদের বাঁকাসাই ফোনের যে পাশ দিয়ে ট্রাক্টরগুলো যাচ্ছে, এবং আমরা ওইখানে কাজ করার সময় আমরা স্যার সাদা শিয়াল একটা দেখেছিলাম, তাদের মধ্যে বললো, তারা বললো স্যার অনেক সজারু টাইপের, আমি বুঝলাম এগুলো প্যাঙ্গোলিন, সেগুলো রয়েছে, শিয়াল আছে, শিয়ালের ডাক আছে, শিয়ালের থেকে ওরা 2-3 দিন ছুটে এসছে ওখান থেকে, এইগুলো পাশাপাশি দেখেছে। তো ওখানে জীব বৈচিত্র্যটাও রয়েছে। তো কি হবে, ওখানটা যদি আমরা সরকার থেকে যদি ঘিরে দেয়, তাহলে আমাদের কি হবে না, ওটা একটা নাইট ট্যুরিজম স্থান হতে পারে। তো ছোট ছোট ছেলেমেয়েরা এই যে সিদ্ধান্ত বা কনক্লুশন বললো যে কাঞ্চননগরের ওই জায়গাটায় বাঁকাসাই ফোনে একটা জোনাকি দেখার কেন্দ্র হতে পারে, এবং এতে যদি এটা পার্ক করে দেওয়া হয় রাত্রে, বা ট্যুরিজম ক্ষেত্র করে দেয়, রাত্রে এসে ট্যুরিস্টরা বসে শান্তভাবে, যেটা বিদেশে দেখে অনেক সময়, 2-1 জায়গায় আছে বিদেশে, সেরকম এরা দেখতে পারবে। এটা গেল কনক্লুশন। এবার হচ্ছে এখানে ফিউচার প্ল্যান আছে, কেন আমরা স্টুডেন্টরা বা আমরা টিচার হয়ে আমরা সেইটাকে আমরা পার্ক করতে পারছি না, সেই জন্য ফিউচার প্ল্যানে ওরা লিখলো যে সরকার যদি এই জায়গাটি অতিক্রম করে ট্রাক্টর যাতায়াতের রাস্তাটি যদি বন্ধ করে দেয় তাহলে ভালো হয়। তারা বলছে
তাহলে কি হবে না, এটা ইকো পার্ক যেটা হবে, নাইট পার্ক, দিনের বেলায় বিভিন্ন জীবজন্তু দেশীয় মাছ বাঁকা সাইফোনে দেখতে পাবে, এবং রাত্রের বেলায় ওই চুপচাপ বসে থেকে আমাদের কিছুটা সাউন্ড পলিউশন থেকে মুক্ত থাকবে, এবং সেখানে বসে আমাদের মনের আনন্দ, চোখের আনন্দ এটা আমরা করতে পারি। এবং এটা হলে খুব সহজেই যে কোনো একটা টুরিস্ট ক্ষেত্রের লজ হতে পারে, তার পাশে হোটেল ব্যবসা হতে পারে। যেহেতু এটা কাঞ্চননগরের কাছে, সেখানে বিভিন্ন রেস্টুরেন্ট হতে পারে, বিভিন্ন দোকানপাতি হতে পারে, তাদের মতো করে তারা বলল যে এতে কিন্তু আমাদের আমার মনে হয় আমাদের পড়াশোনার জন্য যে সরকারি সাহায্য আমরা তো পাচ্ছি, আমরা নিজেরাই স্বাবলম্বী হতে পারি। ভেরি গুড। তো তারা এটা একটা ফিউচার প্রসপেক্ট বা ভবিষ্যতের একটা দিশা তারা দেখাতে পারলো। তো আমার খুব ভালো লাগলো। আমরা এই কাজটা করতে কারা হেল্প করেছে বললো, আমরা কাজটা যখন ভাগ করে নিয়েছিলাম, আমরা বলেছিলাম যে বয়স্ক লোকের কাছে যাবে, তারা কোথায় কোথায় জোনাকি দেখেছে এবং কিভাবে দেখেছে, কত আসতো, যে আমরা সেই তথ্যগুলো নিয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা যে তথ্য সংগ্রহ করেছিল, অর্থাৎ কমিউনিটি যে রয়েছে সেই কমিউনিটিকে তারা কৃতজ্ঞতা জানিয়েছে। আর কি না, স্যারেদের কৃতজ্ঞতা জানিয়েছে এই কারণে না, তারা বাংলায় যে লগবুকে লিখছে সেখানে স্যাররা, ক্লাস টিচাররা অনেকটা হেল্প করেছে। আর কৃতজ্ঞতা কার না, যেহেতু ওরা তো ছোট, বিশেষ করে রবিবার ছুটির দিন হয়তো দাদা, কাকা বা স্টুডেন্ট তাদের বাইকে করে গেছে এবং যতটা সম্ভব লাইট কম জ্বালিয়ে জোনাকি দেখতে ওরা গেছে। তো কৃতজ্ঞতা জানিয়েছে এখানে সমস্ত স্টুডেন্টদের। তো এইভাবে তারা কৃতজ্ঞতা জানিয়েছে। এবং তথ্যসূত্রে কি করলাম, এটা ওরা কিছুটা গুগলসের সাহায্য নিয়েছে, এবং আমরা বিভিন্ন যে জার্নাল রয়েছে সেই জার্নালের আমরা কিছুটা সাহায্য নিয়েছি, যেটা গাইড টিচার হিসাবে যারা ছিল বা আমিও ছিলাম, আমরা কিছুটা তাদের হেল্প করেছি। তো এই একটা টোটাল কাজ। এই কাজটা কিন্তু যখন আমরা একটা প্রজেক্ট করার পর, স্টুডেন্টদের প্রজেক্ট, ক্লাস 8-এর প্রজেক্ট, তাতে ওরা লিখতে পারেনি, এতে সমস্ত স্টুডেন্ট কিন্তু ইনভলভ হলো, যেহেতু প্রত্যেক পাড়ায় আছে। তার মানে তাদের জীববৈচিত্র্য এই প্রজেক্টটা করে কি লাভ হলো, যেটা ওরা লেখেনি, কিন্তু আমার ধারণা যে স্টুডেন্টরা তারা সজাগ হলো, জীববৈচিত্র্যকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। জোনাকি দেখতে হলে পুকুর জলাশয় যেমন বাঁচাতে হবে, তার সঙ্গে গাছপালাগুলোকে বাঁচাতে হবে। এছাড়া কি, যেহেতু বাঁকা সাইফোন এবং দামোদরের দুই পাড়ে জোনাকি বেশি দেখেছে, তাদের থাকার জায়গাটাকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না, এটা কিন্তু তারা উপলব্ধি করেছে। তার মানে একসঙ্গে এতগুলো স্টুডেন্ট এই কাজগুলো করে তাদের মধ্যে একটা কি বলবো পরিবেশকে বাঁচাবার একটা শিক্ষা নিজেরাই কিন্তু অর্জন করেছে। 3 নম্বর কি না, তারা যখন এই কাজটা করছে, বাড়ির গার্জেনরাও এটা দেখতে পাচ্ছে, তারা গার্জেনদেরকে সতর্ক করতে পারছে, না ওই গাছটা কেটো না, ওই গাছটাকে ডিস্টার্ব করো না, ওই জলাশয়টাকে নষ্ট করো না, ওই জায়গাটা বুঝিয়ে, এই কিছুটা হলেও তারা কিন্তু তাদের কথা শুনুক না শুনুক, তাহলেও ওরা কিন্তু এটা চেষ্টা করছে বা এরা মানুষকে সজাগ করতে পারছে। আর একটা বড় বিষয় হচ্ছে যে এরা বিজ্ঞান মনস্ক সমস্ত স্টুডেন্টকে একটা প্রজেক্ট করতে হলে, এই যে নতুন জাতীয় শিক্ষানীতি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2023, স্টেট এডুকেশন পলিসি 2023, এই সমস্তটাই কিন্তু এই প্রকল্প ভিত্তিক, যার কারণে এবারে যে গ্রীষ্মের প্রায় 2 মাসেরও বেশি ছুটি হয়ে গেল, তাতে কিন্তু সামার প্রজেক্টের কাজ দিয়েছিল। এবং টিচাররাও সেরকম, যেহেতু সামার প্রজেক্টে খুব গরম, আমরা এখনো 43 ডিগ্রি টেম্পারেচার রয়েছে, এখন হিউমিডিটি প্রচুর, সামার প্রজেক্টে তারা নিজেদের মতো করে জুন বা এতে টোটাল প্রকল্পের কাজগুলো টিচাররা বিভিন্নভাবে দিয়েছেন, এবং তারা যদি ইনোভেটিভ কাজ করতে পারে, আমার দৃঢ় বিশ্বাস যে এই প্রকল্প তাদেরকে ভবিষ্যতে সাহায্য করবে। এবং সব থেকে বড় ব্যাপার, তাদের কাজটা যখন আমি অনলাইন জার্নালে আমি পাঠালাম, তো জার্নালে একটা পেজ চার্জ করে আমার স্টুডেন্টদের কাজ, কোনো পয়সা কিন্তু আমি দিতে পারবো না, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, এই কাজটা আমার স্টুডেন্টরা করেছে। তখন তারা বললো আপনি কাজটা পাঠান, আমি টাইটেলটা পাঠিয়েছিলাম। তো উইদিন 7 days এই
জোনাকির ইংরেজি হচ্ছে ফায়ারফ্লাইজ, সেই কাজটা তারা এগ্রিকালচার এনভায়রনমেন্ট বায়োলজির জার্নালে তারা কাজটা পাবলিশ করলো। তাহলে আমরা ভাবতে পারছি না একটা স্টুডেন্টের কাজ ল্যাবে না দিয়ে তারা শুধুমাত্র অবজারভেশনের উপর, অর্থাৎ দেখার যে শিক্ষা, দেখার মধ্যে যে একটা বড় কাজ হতে পারে সার্ভের মাধ্যমে, সেই কাজ যে একটা পাবলিশ হতে পারে, তো সেই কাজটা তারা পাবলিশ করলো। সেখানে দুজন আমার মনে পড়ছে, ক্লাস 8-এ পড়তো, পমি ঘোষ আর একজন মেঘা, টাইটেলটা মনে পড়ছে না, দুজন কাজ করেছিল এবং সমস্ত স্টুডেন্ট ইনভলভ ছিল। তো একটা স্টুডেন্টের কাজ আমরা পাবলিশ করলাম এবং আমাদেরকে আমাদেরকে একটা দিশা দেখালো, যেটা কোনো একটা জায়গা, সেই জায়গাটা যদি বড়রা, সরকার যদি সাহায্য করে, তাহলে ভবিষ্যতে একটা ইকো ট্যুরিজম হতে পারে, যা কিন্তু গোটা ভারতবর্ষের কোথাও নেই। তো যদি এখানে মাননীয় জেলা শাসক, মাননীয় মন্ত্রীগণ, তারা যদি এই কাজটা, বিষয়টাকে বুঝতে পারে, একটা স্টুডেন্টের কাজ, যেটা জাতীয় এডুকেশন পলিসির মূল থিম হচ্ছে যে 2047-এর মধ্যে সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত কলেজকে নিজের রোজগার নিজে করতে হবে, তার টিচারদের মাইনে নিজে দিতে হবে এবং গোটা ইউনিভার্সিটিকে স্বনির্ভর হতে পারে। যদি একটা স্টুডেন্টের কাজ এইভাবে পাবলিশ হয় এবং সরকার যদি সাহায্য করে, তা আমার দৃঢ় বিশ্বাস এখান থেকে একটা কমিউনিটি যে শুধু ডেভেলপ হবে তাই নয়, ভারতবর্ষ একটা নির্দিষ্ট জায়গায় এন্ডিজ হতে পারে এবং স্টুডেন্টদের থেকে তারা যে এই যে কমিউনিটিতে সরাতে পারলো, কমিউনিটি থেকে সোসাইটি বা বৃহত্তর জায়গায় পৃথিবীব্যাপী কাজটা ছড়ালো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিভিন্ন যে লিঙ্কইন, বিভিন্ন যে ফেসবুক, লিঙ্কইনে দেখলাম যে ওই কাজটা, যে বিভিন্ন যে মেটেরিয়ালস মেথড আছে, যে জোনাকি এইভাবে ছেলেমেয়েরা দেখতে পারে এবং পর্যবেক্ষণ করতে পারে, ওটা ওয়ার্ল্ডের টপমোস্ট মেটেরিয়ালস অ্যান্ড মেথডস হয়ে গেল। অর্থাৎ জোনাকি পর্যবেক্ষণের তারা সব থেকে শ্রেষ্ঠ একটা পদ্ধতি, তারা সামান্য খুব কম সময়ে বিনা পয়সায় এই প্রজেক্টটা তারা করতে পেরেছে। তো আমরা প্রজেক্টের ক্ষেত্রে এই মেটেরিয়ালস মেথডের পর আমরা সেখানে কত খরচ হচ্ছে, ইকোনমিক্যাল দিকটাও আমরা একটা প্রজেক্টে দেখাতে পারি। তাহলে একটা প্রজেক্ট স্টুডেন্টকে ক্লাসরুম থেকে কমিউনিটি, কমিউনিটি থেকে বৃহত্তর সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে দেশান্তর, অর্থাৎ এখানে জুনিয়র স্টুডেন্ট সায়েন্টিস্ট বা ভবিষ্যতে যারা সায়েন্টিস্ট হবে, এই ছেলেমেয়েরা যারা পড়েছে, তারা ভারতবর্ষে যে একসময় নালন্দা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে হেরিটেজ ছিল, নিশ্চয়ই আমাদের বিভিন্ন পর্যটকরা বারবার ভারতবর্ষে এসছে এবং ভারতবর্ষের পাটালিপুত্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার আক্রমণ করেছে। আমাদের ভারতবর্ষে চড়ক শত্রু রয়েছে। তাহলে ভারতবর্ষের যে মেধা এবং ভারতবর্ষের যে কৃষ্টি, সেই কৃষ্টিটা পৃথিবীব্যাপী তারা ছড়াতে পারবে। এবং আপনারা দেখেছেন কিভাবে চন্দ্রযান আমাদের পৃথিবী চাঁদে তারা পাঠাতে পারলো। তো আমার মনে হয় যদি প্রত্যেক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ঠিকঠাক খুব সহজভাবে যদি চিন্তা ভাবনা করে প্রজেক্ট ঠিক করতে পারে, ছাত্রদের সঙ্গে বসে, ছাত্রদের এখনকার যে ব্রেন, টেকনোলজিক্যালি ডেভেলপ ব্রেন, যেটা এখন আমরা তাদেরকে ঠিকঠাক ব্যবহার করতে পারছি না, পড়াতে পারছি না, তাদের অসম্ভব বুদ্ধি, সেই মেধাটা তাদের যে মোবাইলে এই যে বিভিন্ন গেম খেলছে, তারা গেম তৈরি করছে, সেটাকে শুধু কনভার্ট যদি আমরা প্রজেক্টে করে দিতে পারি, তা আমার মনে হয় এই ভারতবর্ষে যে ট্যালেন্ট, একটা স্টুডেন্ট পৃথিবীতে তারা কাজের দিশা দেখাবে না তাই নয়, তারা পৃথিবীতে তারা নিজেদের সমৃদ্ধ করবে এবং তারা ভবিষ্যতে জীবন এবং জীবিকার একটা পথ দেখাবে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষের যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেটাও করতে পারবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, যেটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, সেটা করতে পারবে। এছাড়াও এই যে কাজটা করলো, আজ আমাদের দুর্ভাগ্য, এটা যদি সরকার পেটেন্ট করে নেয় এই কাজটা দেখিয়ে তাদের এই কাজটা, এবং বন দপ্তর এসেও যদি এটা সাহায্য করে, খুব সহজেই এটা হতে পারে। তার জন্য আমাদের যেটা দরকার, সব ইচ্ছা দরকার এবং উপর লেভেলে এই কাজটা বোঝাবার জন্য যে আমি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে দিলাম, তাহলে কিন্তু সেখানে জোনাকিগুলোর পপুলেশন নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে যদি লাইট লাগাতে হয়
এমন ভাবে ডিম আলো লাগাতে হবে যে লাইটের দ্বারা যে জোনাকি আকৃষ্ট হচ্ছে দল বেঁধে, এখানে একটা জোনাকি সে আর একটা জোনাকির পেছনে যে এই যে আসছে, এই উড়ে উড়ে বিভিন্ন যে আসছে, সেই ব্যাপারগুলো কিন্তু ভাবতে হবে। তাহলে এই যে ড্যান্সিং, জোনাকির যে আমরা বি ড্যান্স জানতাম, আমরা মৌমাছির ড্যান্স জানি, বিভিন্ন রকম ড্যান্স কমিউনিকেট করতে পারে। তো এদের ক্ষেত্রে এই যে কমিউনিকেশন বা যোগাযোগ, সেটা তারা সুন্দরভাবে করতে পারবে। কিন্তু তাদের যদি বাস্তুতন্ত্রটা অর্থাৎ টোটাল ইকোসিস্টেম বা ইকোলজিটা যদি নষ্ট করে দিই, তাহলে আমাদের জীব বৈচিত্র্যটা নষ্ট হয়ে যাবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিভাবে, দেখুন একটা জোনাকি রয়েছে না, এর পেছনে রিসার্চের ফিউচার ওরা ভাবেনি। আমরা ভেবেছি যদি আমরা ল্যাব পেতাম যে বায়োলুমিনেসেন্স যেটা হচ্ছে, সেই বায়োলুমিনেসেন্স কি, যেটা বায়োলজিক্যাল লাইট, এটাকে আর কিভাবে ওই যে নীল জোনাকি দেখছিলাম ওটাও কি আদৌ জোনাকি, এটা আমাদের কাছে রিসার্চের বিষয়বস্তু হতে পারে। কাছেই বর্ধমান ইউনিভার্সিটি, এইগুলো নিয়ে আরো অনেক কাজ করার আছে। এবং জলাশয়ের যে একটা মৃত ব্যাংকে জোনাকির যে লার্ভা খাচ্ছে, এটাকে নিয়েও কাজ হতে পারে যে না এরা পরিবেশের এরা জলকে বিশুদ্ধ করতে সাহায্য করছে। যেমন রিসেন্টলি এই দুদিন আগে বেরিয়েছে, পলিথিন নিয়ে হয়তো আমাদের সমস্যা থাকবে না। পলিথিনকে আমাদের এক ধরনের ফাঙ্গাস আছে, যে ফাঙ্গাসটা ব্যাকটেরিয়া তৈরি করে পলিথিনকে তারা খেয়ে ফেলবে। তার জন্য ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ ট্রায়াল হয়েছে, আর হয়তো বছর দুয়েকের মধ্যে আমরা পৃথিবীতে এই যে প্লাস্টিক দূষণ, সেই দূষণটাকে আমরা কনভার্ট করে আমরা এই প্লাস্টিক দূষণ থেকে বাঁচতে পারবো। তা কে না বলে যে এই কাজটা থেকে আমাদের ছাত্রছাত্রীরা আরো বেশি উপকৃত হতে পারে বা ভবিষ্যতে সমাজ অনেক বেশি উপকৃত আছে। তো এইরকম প্রজেক্ট এরা জোনাকির নাম নিয়ে করেছে। লকডাউনের পর ওরা অ্যাডিশনাল ফুড মিড ডে মিল অর্থাৎ পিএম পোষণ, সেটা নিয়ে ওরা কাজ করেছে সামান্য। যেহেতু আমাদের স্কুলগুলোতে ল্যাবের খুব একটা জিনিস নেই, মিড ডে মিলের হয়তো ওই একদিন কমলা লেবু, একদিন আপেল, এবং তারা সামান্য ওয়েট মেশিন এবং হাইট অ্যান্ড ওয়েট নিয়ে তারা ঠিক এইরকম ভাবেই শিরোনামে মিড ডে মিলের কাজ ভূমিকা, যে সাস্টেনেবল ফুড হ্যাবিট, যেটা এখন এই যে এনভায়রনমেন্ট ডে উপলক্ষে সপ্তাহে 7 দিন সাস্টেনেবল ফুড হ্যাবিট, তার সেখানে ভূমিকা তারা লিখলো। যে মিড ডে মিল নিয়মিত যারা খায়, দেখা যাচ্ছে মানে যেহেতু কাজটা করেছে, তো সেখানে যে নিয়মিত খাবার যারা খেতে পায় না, মিড ডে মিল বা পিএম পোষণ, যেটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যার দিয়েছেন, তো সেই পিএম পোষণ যদি রেগুলার খায়, তাহলে তাদের মানসিক এবং স্বাস্থ্যের গুড হেলথ এবং গুড মাইন্ড দুটোরই উন্নতি হবে। ভূমিকা লিখল। উদ্দেশ্য কি না, অ্যাডিশনাল পিএম পোষণ অর্থাৎ কমলা লেবু এবং আপেল বিশেষ করে দিয়েছি, তার সঙ্গে চিকেন দিয়েছি, যেহেতু বেশি টাকা দিয়েছে। মাত্র সম্ভবত 4 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 4 মাস। তো 4 মাসের স্টুডেন্টরা হাইট ওয়েট নিয়েছে, ডেটা নিয়েছে, এবং স্কুলগুলোতে হেলথ চেক আপ হয়। তাতে যেটুকু ওরা এইরকম কাজগুলো ঠিক মোটামুটি একইভাবে করেছে, রেগুলার একটা নির্দিষ্ট এই সপ্তাহে আজকে নিল, 7 দিন পর আবার হাইট ওয়েট নিল, সামান্য কাজ। তার 7 দিন পর এইভাবে 7, 14, 21, 4, 7, 28 এইভাবে ওরা প্রতি সপ্তাহে ওয়েট হাইট নিয়েছে, এবং শেষে সিদ্ধান্ত পৌঁছেছে তথ্য বিশ্লেষণ করে যে দেখা গেছে যারা রেগুলার মিড ডে মিল খায় তাদের কিন্তু রোগ জ্বালাটা কম হচ্ছে। শুধু তাই নয়, তাদের ওবেসিটিটা কম, অর্থাৎ তাদের ভুঁড়ি বা মোটা হওয়ার প্রবণতাটা কম। তারা শুধু তাই নয়, ওরা বলেছে যারা রেগুলার মিড ডে মিল খায়, তারা এই যে হাত ধোয়া নির্দিষ্ট পদ্ধতি, থালা ধোয়া, তারা সেই খাবারকে নির্দিষ্ট ওয়েতে দাঁড়িয়ে অপেক্ষা করে খাবারগুলোকে নেওয়া, অর্থাৎ তাদের মধ্যে শৃঙ্খলাবোধ কিন্তু অনেক বেশি। 3 নম্বর কি, তাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি তাদের কিন্তু গড়ে উঠছে। তারা নিজেরাই বলেছে, এটা ক্লাস 9-এর 2টি মেয়ে, না গত বছর এটা 2023-এর 2টি ছেলে করেছিল, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তাদের যে রোগ জ্বালা বিভিন্ন ধরনের এবং চোখের রোগ, সেটাও কিন্তু কম হচ্ছে। তাহলে
একটা সামান্য অ্যাডিশনাল পিএম পোষণ যখন ওরা তথ্য বিশ্লেষণ করে যখন বসলো, আমাদের মতো শিক্ষকরা যদি আমরা আপডেট না হতে পাই তাহলে কিন্তু আমরা পুরোটা ওদের পৌঁছাতে পারবো না। বললো স্যার কমলা লেবুতে তাহলে তো অনেক কিছু আছে। আমরা আছে, কমলা লেবু অ্যারোমেটিক কম্পাউন্ড, গন্ধযুক্ত প্রচুর, তার কি বলবো বায়ো কনস্টিটিউশন রয়েছে, যেগুলো আমাদের এনার্জি থেকে শুরু করে ইমিউনিটি থেকে শুরু করে সবকিছু সাহায্য করে। আপেলেও তাই, কেননা আমি নিজে ক্যান্সার পেশেন্ট। আমি যখন ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি ছিলাম তখন আমি দেখতাম যা রোজ একটা করে আপেল দিত। তার মানে ম্যালিক অ্যাসিড, প্রধানত ম্যালিক অ্যাসিড কি করে না আমাদের কোষ গঠনে সাহায্য করে, ক্যান্সারের ক্ষেত্রে কি না কোষগুলোকে নষ্ট করে দেয়। তো এইখানে যখন আমরা অ্যাডিশনাল পিএম পোষণ, অতিরিক্ত পিএম পোষণ এই লেবু দিচ্ছি, আমাদের ইমিউনিটি তৈরি করছে, বিভিন্নভাবে হজমে সাহায্য করছে। আপেলও কি করছে না কোষ গঠনে এবং ইমিউনিটিতে সাহায্য করছে। তো তাদের যে টোটাল ওবিসিটি থেকে শুরু করে গুড হেলথ এবং গুড মাইন্ড যেমন হচ্ছে, এর সঙ্গে চোখের রোগও কম হয়েছে। মাত্র 6 জনের লায়ন্স ক্লাব এসেছিলেন পরীক্ষা করতে দুবার, একবার এই পরীক্ষার এক্সপেরিমেন্টের আগে এবং এক্সপেরিমেন্টের পর দেখা যাচ্ছে তাদের চোখের রোগও কম হচ্ছে। তো এই যে একটা প্রজেক্ট কিভাবে জীবন এবং জীবিকার সাথে সাথে আমাদের ইমিউনিটি থেকে শুরু করে পরিবেশকে সুরক্ষা থেকে শুরু করে আমাদের ইকোনমিক যে বৃদ্ধি সেটাও তারা সাহায্য করতে পারে। তা আমার দৃঢ় বিশ্বাস, যদি আমাদের প্রত্যেক স্কুলে নতুন এডুকেশন পলিসিকে আমরা সঠিকভাবে মেনে চলে, প্রজেক্ট প্রকল্প আমাদের নাই, আমার ল্যাব নাই, কোনো কিছু নাই, শুধু খুব সহজ ভাবনা স্টুডেন্টদের কাছে কি কি এই প্রশ্নের উত্তরটা বারবার যদি করা হয়, এই কি থেকেই প্রজেক্টের উৎপত্তি এবং কি থেকেই উদ্ভাবনী শক্তিযুক্ত প্রজেক্ট তৈরি হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের মধ্যে প্রচুর বুদ্ধি, এবং এই যে মিড ডে মিলের কাজ বললাম সেটাও একটা ইন্টারন্যাশনাল জার্নাল, বায়োমেডিক্যাল জার্নালে লেখাটা আমাকে লিখতে হয়েছে, পাবলিশড হয়েছে। এবং ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ওটা ওরাল প্রেজেন্টেশনের জন্য ডাকা হয়েছিল। তো এই যে ব্যাপারগুলো সামান্য স্টুডেন্টদের কাজ, আমরা সেই জায়গায় যদি আমরা গাইড করে দিতে পারি তাহলে ভবিষ্যতে স্কুলগুলো কিন্তু অর্থনৈতিক, যদি সরকার সাহায্য করে, বিভিন্নভাবে লোকাল কমিউনিটি যদি ঠিকঠাক সাহায্য করে, তা আমার মনে হয় স্কুলের স্টুডেন্টরা ভবিষ্যতে শুধু যে দিশা দেখাবে তাই নয়, অর্থনৈতিকভাবে একটা এলাকাকে, একটা শহরকে, একটা রাজ্যকে এবং এমনকি দেশকে স্বাবলম্বী করে তুলতে পারে। তা আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাস মন দিয়ে শোনার জন্য। আজকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান টিভিকে, যে নিয়মিত এইভাবে অনলাইন ক্লাস তারা চালিয়ে যাচ্ছে। এবং আমি আরো ধন্যবাদ জানাই যারা মন দিয়ে এই ক্লাসটা শুনছেন, এবং যে নাম্বার দেখবেন আপনারা রয়েছে, সেই নাম্বারে যদি আপনারা বিশেষ আরো কিছু জানার ইচ্ছে থাকে, পরবর্তী, আজকে এই পর্যন্তই, পরবর্তী সেই চাহিদা অনুযায়ী নেক্সট পরবর্তী ক্লাস আমরা পরের সপ্তাহে নেব। আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান টিভিকে। প্রত্যেককে আমার শুভেচ্ছা নমস্কার জানিয়ে এখানেই আমার আজকে অনলাইন ক্লাস শেষ করলাম। দেখা হবে আবার।